নমস্কার। কবিতা পাঠের সময় এখন। আমরা কবিতা পাঠে ছিলাম, আমরা কবিতা পাঠে আছি এবং আমরা কবিতা পাঠে থাকব। একটি বাড়ির বায়োপিক মানে সেখানে একটা বাড়ির জীবন কাহিনী আছে। সেই বাড়িটি কখনো একটা নিছক বাড়ি বলতে আমরা যা বুঝি, আবাস, নিকেতন, সেটা হতে পারে। বাড়ি কোনো একটি মানুষের জীবন কথা হতে পারে। বাড়ি একাধিক মানুষের সমষ্টিগত জীবন কথা হতে পারে। বাড়ি একটি সমাজ সংস্কৃতির সামগ্রিক অস্তিত্বের বিষয় হতে পারে। বাড়ি সম্পূর্ণ একটা দেশ, এমনকি আমাদের এই বাসযোগ্য সম্পূর্ণ পৃথিবীকেও বোঝাতে পারে। তাই একটি মানুষের অভিজ্ঞতা, একটি বাড়ির বংশানুক্রমিক যে ইতিহাস, তার টোটাল অভিজ্ঞতা, একটি সমাজ সংস্কৃতির সামগ্রিক অভিজ্ঞতা, একটি দেশের অভিজ্ঞতা, অথবা সম্পূর্ণ পৃথিবীর একটি অভিজ্ঞতা, একাধিক অভিজ্ঞতা, বিশেষ অভিজ্ঞতা, অবিশেষ অভিজ্ঞতা বিভিন্ন রকমের হতে পারে। তো আগের দিন আমরা অলিন্দ এই লেখাটি দিয়ে পড়া শেষ করেছিলাম, যেখানে ফুসফুস থেকে রক্ত নিজে বারান্দায় আসছে নৌকার পোশাক থেকে O2 সংগ্রহ করতে এবং CO2 ছাড়তে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতে আসছে আর অক্সিজেন সংগ্রহ করতে আসছে। তো সেখানে অলিন্দ বিষয়ক একটা গল্প বলা হয়েছিল। তো সেই অলিন্দ প্রথম যা দেখলো আকাশে, আবারও সেই একই কথা, আক্ষরিক অর্থে আকাশ আমরা যাকে বলি সেটা হতে পারে, মানুষের চিদাকাশ হতে পারে, মনের ভেতরে মানুষের যে আকাশ থাকে সেটা হতে পারে, কল্পনার ভেতর যে আকাশ থাকে সেটা হতে পারে। বিভিন্ন রকমভাবে আকাশ শব্দটিরও অর্থ পাল্টাতে পারে। তো যে কথা বলছিলাম, আকাশের গায়ে আমরা কখনো কখনো রামধনু দেখে থাকি। সূর্যের যে রশ্মি, সেই রশ্মি জলকণার গায়ে পড়ে সেই রশ্মি থেকে আমরা 7টি রং পেয়ে থাকি। অর্থাৎ সূর্যের রশ্মি ভেঙে তার থেকে 7টি রঙের উৎপত্তি হচ্ছে। অথবা আমরা যদি এমনটা না দেখি, এমন করে না ভাবি, বিজ্ঞানসম্মতভাবে, আক্ষরিকভাবে বিজ্ঞানসম্মতভাবে আমরা যদি না ভাবি, তাহলে আমরা বলতে পারি যে রামধনু এমন একটা জিনিস, এমন একটা বিষয়, এমন একটা উপস্থিতি, এমন একটা দৃশ্য যেখানে অনেক রঙের সমাহার হয়। তো মানুষের জীবনের, বাড়ির জীবনের, দেশ, সমাজ, সংস্কৃতি, প্রত্যেকেরই তো একটা জীবন থাকে। সেই জীবনের কিছু নির্দিষ্ট রশ্মিরেখাও থাকে এবং সেখানেও রামধনু দেখা যায়। রামধনু উঠেছে বাড়ির নৈঋত কোণে। বাড়ির উত্তর প্রান্তে একটি বকুল গাছ, দক্ষিণে একটি টেলিফোন টাওয়ার। এই বকুল গাছ বা টেলিফোন টাওয়ারের সঙ্গে রামধনুর একটা হালকা সম্পর্ক আছে।
টাওয়ারের সঙ্গে কৈশোরের বকুলমালার একটা রসায়ন আছে। সে রসায়ন ক্রিয়াশীল হলেই রামধনু ওঠে, লোকে বলে মতিচ্ছন্ন। কখন যে এক পশলা বৃষ্টি হয়ে যায় তা কেউ খেয়াল করে না। ভেজা ঘাসে পা ফেলার সুযোগ পায় না। কেউ কখনো দেখেনি বৃষ্টি পড়ার সময় এ বাড়িতে কোন কোন ঘরে কোন কোন রঙের আলো জ্বলে। রবিশঙ্কর কিছুটা জানতেন, কিছুটা বিলায়েত খাঁ, আর কিছুটার দিকে চলেছেন বুধাদিত্য। এক বিন্দু শিশির কণায় ডুবে যায় আস্ত একটা সূর্য। এ বাড়িতে তখন খুব তীব্র আলোড়ন। পরবর্তী কবিতা আলোড়ন। আলোড়ন পড়ে যায় বাড়িতে এক এক সময়। সারা বাড়িতে যতগুলো ঘর আছে তাদের প্রত্যেকেরই একটা করে বারান্দাও আছে। প্রত্যেকেরই নিজ নিজ আলো বাতাস আছে ভিন্ন ভিন্ন রকমের। তাদের স্বাদ রং গন্ধ প্রায় এক হলেও বাঁশির ধ্বনি বা সেতারের ধুন অন্য অন্য ভাষায় চিঠি লেখে। একজন তুমি দক্ষিণের বারান্দায় দাঁড়িয়ে কেশ বিন্যাস করাকালীন সময়ে দেখে তার চুলের তেলের সুগন্ধের সঙ্গে অগ্নিকোণের আকাশের এক নক্ষত্রের এক নরম বিক্রিয়া ঘটছে। আলোড়ন বিষয়ক একটি কবিতার কথা মনে পড়ে যায়। সে আজ অবধি রচিত হয়ে না থাকলেও রচনাকালীন সময়ের একটা স্লো মোশন ভিডিও নজরে আসে। অন্য একজন তুমির কথাও সৃষ্টিতে থাকার কথা, হয়তো আছেও, এবং প্রায় সকলেই জানে হয়তো শব্দটির ব্যবহারের বিপুল বাড়াবাড়ির কথা। তবু সৃষ্টি তার রহস্যের অধিকাংশ রহস্যই ঢেকে রাখে। সে চায় না সেসবের হোক উন্মোচন। পরবর্তী লেখাটি উন্মোচন। উন্মোচন খুব জরুরি হয়ে পড়েছে। ঘরে ঘরে দরজা জানলায় যেসব পর্দা টাঙানো ছিল তারা যদি একটু পাশে সরে দাঁড়ায় আলো এসে ভেতরে ঢুকতে পারে। এবং তারা এও জানে আলোকে বেশি দিন বাইরে রাখা যায় না, যাবে না। যে পাথরটিকে একটি চুম্বন দিয়ে এখানে রেখে গেছেন রামকিঙ্কর, সেও নিশ্চয় এতদিনে চুম্বন দেবার জন্য উদ্গ্রীব রয়েছে। আলো সেই ঘরে এসে স্যানিটাইজ করে বসবে চেয়ারে। তার নীল লজ্জার গায়ে হলুদ রঙের ছোপ লেগে যাবে। স্বপ্ন দেখার অনেক স্বাদ ছিল স্বপ্নের, কাছে পাবার সুযোগ হয়নি এতদিন। উন্মোচন হবার সঙ্গে সঙ্গেই ছড়ানো বকুল ফুলের নাকছাবির ঘ্রাণে ভরে উঠবে উঠোন। বাঁশি কি এসব ক্ষেত্রে খুব জরুরি? কৃষ্ণের নয়, থিয়েটারের নয়, হুইসেল বলে যাকে। উন্মোচন আর ঘটনা খুব কাছাকাছি হলেই গানের বাণীতে সুর বসে যায় এমনি অমনি। এক্ষুনি হবে সে ঘটনা, চলো ছড়িয়ে আসি গোলাপ জল। স্বভাবতই পরের কবিতার নাম গোলাপ জল।
গোলাপ জল তৈরি আছে, স্নান করবেন নূরজাহান। আর ভারত সম্রাট জাহাঙ্গীর তার কাপড় চোপড় হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন অদূরে। করোনা ভাইরাসের দাপটে তার কোষাগার শূন্য, গোলাম বাঁদি সব ছেড়ে চলে গেছে। আমিরি বলতে আর কিছু নেই, শুধু এই আতরে জাহাঙ্গীরিটুকু আছে। আছে বেগম সাহেবার জন্য, সম্রাট তার একমাত্র গোলাম। বাড়িতে একাধিক হারেম ছিল, আপনারা জানেন। সেসব এখন ফাঁকা। কিছু কঙ্কাল পাওয়া যাবে খুঁজলে। আলো রোশনাই যা কিছু ছিল এখন নেই। দুবেলা দুমুঠো ভাতই জোটে না ঠিকঠাক। গোলাপ জল তো একটা স্বপ্ন, সেটা থাকবে না কেন? টিকিয়ে রেখেছেন অতি কষ্টে। তবে হ্যাঁ, সেটা নূরজাহান নাকি আনারকলি, কার জন্য, তা নিয়ে সম্রাট মুখ খোলেন না। চতুর্দিকে একসঙ্গে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে একাধিক স্নানঘর। পরের লেখাটির নাম স্নানঘর। স্নানঘর থেকে এইমাত্র সে গেছে ভিজে কাপড়ে। চতুর্দিকে তার শরীরের ঘ্রাণের গন্ধ বিপন্ন করে তুলেছে বেলি ফুলের বাগানকে। সারা উঠোনে তার ভিজে পায়ের জলছাপ সৃষ্টি হয়ে থাকতে চাইছে লক্ষ্মীর দেমাকের মতো। এমন সময়েই আগন্তুক ঢুকে পড়েছে বাড়িতে। চতুর্দিক নিস্তব্ধ, ভয়ের আবহের মধ্যে মিশে আছে অপূর্ব মিষ্টি স্বাদ। কিসের ভয় সে জানে না। বিনা অনুমতিতে ঢুকে পড়েছে। অনুমতি চাইবার মতো কেউ কোথাও ছিলও না। এখন যদি হঠাৎ করে সামনে এসে হাজির হয় কোনো দশানন, অথচ ওই পদচিহ্নগুলো এখন ওকে আরও ভেতরে যাওয়ার আমন্ত্রণ করছে। বাড়ির ভেতরে উঠোন ধরে হাঁটতে হাঁটতে অভিযান এসে পৌঁছায় এক পুকুর পাড়ে। বিরাট বড় এক দিঘি, জলে তার যেন মিশে আছে এক দুর্বোধ্য বিদ্রূপ। একরাশ সিঁড়ি নেমে গেছে পুকুরের বুক পর্যন্ত। গা শিরশির করে ওঠে। বুকের ভেতর যে ঢেউ থাকার কথা আছে নিশ্চয়ই, না হলে ওর পা কাঁপছে কেন? পরদিন সকালে কাগজে খবর পাওয়া গেল, জলে ডুবে মৃত্যুর খবর আকাশের। আকাশের খবর। আকাশের খবর জানতে চেয়ে পোস্টকার্ড আসতো এক সময় বাড়ির লেটার বক্সে। মহাকাশকে শুভেচ্ছা জানানো চিঠিও যেত পোস্টকার্ডের হাত ধরে। বাড়ির এক ঘর থেকে অন্য ঘরেও ছিল চিঠির যাওয়া আসা। এ বাড়ির বাগান, পাশের বাড়ির বাগান পাশাপাশি আছে বহুদিন। একজন আর একজনের দিকে তাকালেই ঝাঁক ঝাঁক চিঠি যাওয়া আসা করে, যেন সূর্যের আলো অসংখ্য আয়নার মুখে পড়ে প্রতিফলিত হচ্ছে সরল রেখায়। সেসব চিঠি যেতে যেতে আস্তে আস্তে গোলাপ, স্থলপদ্ম, দোপাটির রং গায়ে মেখে নেয়। একটা অন্ধ, খঞ্জ, নিরক্ষর লোক আছে এ বাড়িরই এক মাকড়সার জালে। চিঠি পেতে, চিঠি পড়তে খুব ভালোবাসে। ভালো ভালো কথা যদি কারো সংগ্রহ না থাকে,
থাকলেও অপচয় করতে না চায় আলতু ফালতু লোকের জন্য। দরকার নেই গালাগাল, ভৎসনা, অভিশাপ দিয়েও তো চিঠি ভরা থাকে। তাই থাক। চিঠি একটা পেলেই লোকটা শরীরে পুষিয়ে নেয় ভিটামিন ডি। পরের কবিতাটি ভিটামিন ডি। ভিটামিন ডি প্রয়োজন হলে ঘর ছেড়ে বাইরে আসে, উঠোনে বসে মোড়া পেতে, ঘাড় গুঁজে থাকে মাটির দিকে, মেরুদণ্ড বেঁকে গেছে, সোজা হবার ক্ষমতা নেই। মাটির গন্ধ লাগে বলে নাকে চেপে থাকে কাপড়। মাথার ওপর আকাশে যে আকাশ আছে জানতে পারে না। পাঁচিলের বাইরে চতুর্দিকে অনেকগুলো দৌড় অনবরত দৌড়াচ্ছে। রাস্তার শরীর থেকে প্রতিদিন নতুন নতুন তেউর বার হয়, বড় হয়। জলের নিচ থেকে মৎস্যকন্যা উঠে এসে পক্ষীরাজের সঙ্গে বেড়াতে যায় রোজ। এসব সে কিছুই জানতে পারে না। গাছের ছায়া একটু ছোট হলেই জল তেষ্টার হাত ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘরে ঢুকে যায়। অন্ধকার আশ্বস্ত হয় তাকে ফিরে পেয়ে। অথচ একদিন বহু বছর আগে এই শহরেরই একটা মানুষ ভিটামিন ডি সংগ্রহের জন্য তার দর্শন প্রার্থী হতো। তখন সে ঘরের নীল আলো ছেড়ে বাইরে আসতো না। লোকটাকে সে ঘৃণা করত ভিখারি বলে। গোটা বাড়ির প্রত্যেকটি দেওয়াল এখন কান্না জমিয়ে জমিয়ে পাথর করে। পাথর কেটে কেটে সিংহাসন বানায়, অপেক্ষা করে একজন ভিখারির জন্য শারীরিকভাবে। পরের লেখাটি শারীরিকভাবে। শারীরিকভাবে পেতে চেয়েছিল এ বাড়ির একটি ঘরের এক জিরো পাওয়ারের বাতি। শারীরিকভাবে দিতে চেয়েছিল এ বাড়ির একটি ঘরের রজনীগন্ধা নামের ধূপ। এভাবে দেওয়া এবং নেওয়া নাকি এক গর্হিত কাজ, এরকম মনে করত অন্য ঘরগুলো। তাই তাদের সংগ্রহে থাকা দেওয়ালগুলো ওদের সামনে এনে পরপর দাঁড় করিয়েছিল। দেওয়াল নির্মাণের পাঠ্যবস্তুতে ভালোবাসা লেখার জন্য কোনো বর্ণ বা লেটার দেওয়া থাকে না। সেই সব ঘরেরা হয়তো শরীরবিহীন কোনো সিলেবাস পড়েছিল। অথচ এ বাড়ির চাপা গাছটি বুঝেছিল বাগান বাড়ির আমলকি গাছটির সঙ্গে ওর পরিচয় সম্ভব হতো না যদি না তাদের ছায়া দক্ষিণের দিকে গিয়ে দেখা করত। অন্য গ্রহ থেকে আসা দ্রুত গতির একটা ট্রেন ছুটে গিয়েছিল। কেঁপে উঠেছিল এ বাড়ির সব ঘরের ভিত। পরস্পর পরস্পরকে শরীর দিয়ে জড়িয়ে ধরেছিল। সেদিন কল্পনা তাদের বলে গেল, অকল্পনীয় স্বপ্নেরও কিছু বীজ থাকে, খোসা থাকে, থাকে শূন্যস্থান। আজকের মতো শেষ লেখাটি শূন্যস্থান। শূন্যস্থানের মধ্যেই বসেছিল অবয়বহীন খানিকটা সময়। ভাবছিল কে কবে কখন এ বাড়িতে এসেছিল, কবে কিভাবে কোন গাছে ফুল এসে বসেছিল, ফল এসেছিল, কিভাবে ঝড়ের আঘাতে একা ভেঙে গেছে এক বনস্পতি, বাজ পড়ে পুড়ে গেছে সুন্দরের রূপ।
এ ঘরে ও ঘরে চলাচল করতো যে নূপুর, সদর থেকে অন্দর পর্যন্ত সরল রেখার মতো বিচরণ করতো যে কণ্ঠস্বর, তারা একদিন কোনো কারণ না দেখিয়েই অন্তহীন লম্বা ছুটিতে চলে গেল। এরকম সাত পাঁচ চিন্তা সময়ের। শূন্যস্থান এক রকমের ক্যান্সারের মতো। নিরীহ বেড়ালের মতো বসে থাকে মাছ ভাত দুধ ভাতের আশায়। হঠাৎ একদিন সেই বেড়াল বাঘ হয়ে যায়, মানুষ খেকো বাঘ, সময় খেকো বাঘ। বাড়ির প্রত্যেক ঘর ভয়ে ভয়ে ঘরে ঢুকে বসে থাকলো, জানালা খুলে দেখার সাহসটুকুও পেল না। সিঁড়ির ঘর থেকে একদিন নেমে এলো বাড়িরই এক কর্তা। বাড়িতে খুঁড়ে খুঁড়ে পুঁতে রাখা ভালোবাসাগুলোকে তুলল, জলে ধুয়ে দেখতে থাকলো। দেখতে চাইল প্রেমের বীজ জীবিত না মৃত। একটি বাড়ির বায়োপিক। এই পর্যায়ের লেখাগুলি পাঠ পর্ব আজকের মতো এখানেই শেষ করলাম। আসবো পরের ভিডিওতে। নমস্কার।